জীবনে তোমরা অনেক চুরির গল্প শুনেছ, তবে আজকে তোমাদের আমি শোনাবো এমন এক চোরের কাহিনী যে চুরি ব্যাপারটাকে রীতিমতো শিল্প বানিয়ে ফেলেছে। এই মুভিতে দেখাবো কিভাবে সেই চোর মানুষের চোখ ধুলো দিয়ে একের পর এক চুরি করে নিজেকে চুরি সাম্রাজ্যের সর্দার বানিয়েছে। মানুষকে নিমেষের মধ্যে পটিয়ে ফেলতে ওস্তাদ এই চোরের সব চুরির কাহিনী নিয়েই আজকের আয়োজন। তো আর দেরি না করে শুরু করছি আজকের গল্প। শুরুতে আমাদের সাথে পরিচয় হয় নিকির সাথে, যে আমাদের গল্পের সেই বিখ্যাত চোর। নিকি একসময় ভালো মানুষ হতে চাইলেও পরিবারের চাপে তাকে একজন দক্ষ চোর হতে হয়েছে। নিকি একটা রেস্টুরেন্টে এসে নিজের মনের মতো খাবার দাবার ও লাল পানি পান করছিল। তখন সেখানে জেস নামের একটা মেয়েকে একজন লোক বিরক্ত করছিল। জেস নিকির কাছে আসে এবং কিছু সময়ের জন্য তার বয়ফ্রেন্ড সেজে লোকটার হাত থেকে বাঁচাতে বলে। ছলনাময়ী নারীর ডাকে সাড়া দিয়ে নিকি মেয়েটাকে তার পাশে বসতে বলে। কথার জালে ফাঁসিয়ে জেস নিকিকে সাহস দেওয়ার জন্য বেডরুমে নিয়ে যায়। কিন্তু সাহস দেবার কর্মকাণ্ড শুরু করার আগেই জেসের হাজবেন্ড রুমে এসে তাদের দুজনকেই হাতে নাতে ধরে ফেলে। লোকটা বলে, আমার বউকে তোদের মতো লোকজন সরকারি সম্পত্তি বানিয়ে ফেলেছে। দাঁড়া বেটা, আজকে তোর সাহস নেই, আমি বের করে দিচ্ছি। জেসের হাজবেন্ড নিকির দিকে গান তাক করলে নিকি বলে, ভাইরে ভাই, আমার কোনো দোষ নাই, আমি একজন ক্যান্সার পেশেন্ট। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে প্রতিদিন আমাকে একবার করে সাহস নিতে হবে। আজকে তোমার বউ আমাকে সাহস দেবার জন্য নিয়ে এসেছে। এখানে আমার দোষ কোথায় বলো? দোষ যদি কারোর থাকে সেটা হচ্ছে ডাক্তার আর তোমার বউয়ের। ক্যান্সারের কাহিনী শুনে কষ্ট পেয়ে লোকটা নিকিকে ছেড়ে দেয়। আর যাই হোক, দোষটা ডাক্তারের, নিকির না। পরে দেখা যায় ডাক্তার সবই ভুয়া, নিকি বাঁচার জন্য ক্যান্সারের মিথ্যা গল্প বলেছে। আরো ফাঁস হয়ে যায় এই লোকটাও আসলে জেসের স্বামী না, এটা তাদের দুজনের একটা প্রতারণার ব্যবসা। ঢাকার মলম ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা আমেরিকায় গিয়ে এই ব্যবসা শুরু করেছে। প্রতিদিন সাহসের টোপ দিয়ে জেস তার বেডরুমে বিভিন্ন লোকজন নিয়ে আসে। সাহস দেয়া শুরু করার আগেই তার হাজবেন্ড সেজে এই লোকটা এসে সবকিছু ছিনতাই করে লোকটাকে মুরগি বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু 3 পুরুষ ধরে চোর নিকি উল্টো জেসকেই বোকা বানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন রাস্তায় নিকি জেসকে ধরে বলে, চলো তোমাকে আমি কফি খাওয়াই। জেস বলে, আমি এসব ছাইপাশ খাই না, খাওয়াতেই যদি চাও তাহলে আমাকে লাল পানি খাওয়াও। পরে নিকি তাকে সাদা কালারের লাল পানি খাওয়াতে নিয়ে যায়। সেখানে নিকি বলে, আমার দাদা ছিল আমেরিকার বিখ্যাত চোর, আমার বাবা তাকে মেরে দিয়ে সেই চুরির সাম্রাজ্য দখল করে নেয়। বুঝতেই পারছো কি ফ্যামিলির মধ্যে ছিলাম, তো ফ্যামিলির লাইন ব্রেক করে আমি ভালো মানুষ হতে চেয়েছিলাম। আমার চোর বাপ কিছুতেই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। বাবা বলতো দুনিয়ায় 2 টাইপের লোক থাকে, একদল খেলোয়াড়, আরেক দল ফুটবল। ফুটবল হলে সারাদিন মানুষের লাথি গুতার উপরে থাকতে হবে, আর যদি তুমি খেলোয়াড় হতে পারো তাহলে লাথি দিতে পারবে। দুনিয়ার সব ভালো মানুষগুলো হচ্ছে ফুটবলের মতো। এইসব আজগুবি বাণীগুলো শোনানোর পর নিজের বাবা আমাকে হাতে ধরে চুরি করা শিখিয়েছে। জেস এসব শুনে বুঝতে পারে নিকির মতো জ্ঞানী মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাই সে নিকির কাছে চুরিবিদ্যার ট্রেনিং নিতে চায়। এইসব কাজ কফি শপে হবে না বলে নিকি জেসকে বাইরে নিয়ে আসে। নিকি বলে, আমি এখন তোমার কাছ থেকে একের পর এক জিনিস চুরি করব, কিন্তু তুমি বুঝতেও পারবে না। এরপরে নিকি জেসের ফোকাস অন্যদিকে সরিয়ে বারবার তার বিভিন্ন জিনিস চুরি করে নিজের চুরিবিদ্যার প্রমাণ দিতে শুরু করে। এইসব দেখে জেস নিকির সাথে কাজ করতে খুবই আগ্রহী হয়ে যায়। জেস বলে, আমার বাবা মা কেউ নেই, এমনকি কোনো ভাইও নেই যে আমাকে হাতে ধরে চুরিবিদ্যা শেখাতে পারবে। আজকে থেকে তুমি আমার ভাই হয়ে যাও। তবে নিকি বলে, ছোটবেলা থেকে মেয়েদের কাছ থেকে ভাই ডাক শুনতে শুনতে আমি ক্লান্ত, শেষে তুমিও আমাকে ভাই ডাকলে। ভাই ডাকায় নিকি মন খারাপ করে জেসের সবকিছু ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে নিকিকে তার চুরির সহযোগী হর্স্টের সাথে একটা ঘোড়া দৌড়ের মাঠে দেখা যায়। নিকি ঘোড়া দৌড়ের মাঠে বাজি লাগিয়ে বাজেভাবে হেরে যায়। এরপরে হর্স্টকে সাথে নিয়ে একটা চুরির প্ল্যান করতে শুরু করে। তখন সেখানে জেস এসে উপস্থিত হয়। সে নিকিকে বলে, আমি তোমাকে মুখ ফসকে ভাই বলে ফেলেছি, তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে আসলে? তুমি কি ভেবেছিলে তোমাকে আমি কোনোভাবেই খুঁজে বের করতে পারবো না? কিন্তু আমিও প্রমাণ করলাম যে কোনো ঠিকানা খুঁজে বের করা আমার বাঁ হাতের খেলা, আমিও গোয়েন্দা মাতাহারি। এরপরে জেস নিকি ও তার পরিবার সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়ার মাধ্যমে নিজেকে এক অসাধারণ গোয়েন্দা হিসেবে জাহির করে। অবশেষে নিকি জেসকে তার দলের হয়ে চুরি করার বিরল সুযোগ দেওয়ার মাধ্যমে চুরি শিল্পের জগতে এক শিল্পীর মর্যাদা প্রদান করে। পরের দিন নিকির লোকজন জেসকে সাথে নিয়ে একটা ব্যস্ত জায়গায় চলে আসে। এখানে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে একে একে বিভিন্ন জিনিস হাত সাফাই করে ফেলে। চোখের নিমেষে তারা মানুষের ক্যামেরার লেন্স, কারোর ঘড়ি, কারোর মানি ব্যাগ, এরকম যা পায় তাই তুলে নিতে থাকে।
জেসের হঠাৎ মনে হয় ভিন্ন কিছু করা যাক, তাই সে একটা চপস্টিক দিয়ে হ্যান্ডব্যাগ থেকে টাকা সরিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেয়। এরপরে বিভিন্ন লোকজনের সাথে ঢলামির সুযোগে তাদের ব্যাগ থেকে শুরু করে হাতঘড়ি, মানি ব্যাগ সবকিছু লুটে নিতে শুরু করে। দেখো ব্যাটার কি অবস্থা, আরে ব্যাটা পেছনে ফিরে দেখ, তোর সর্বনাশ করে দিচ্ছে। একদিকে ওর সর্বনাশ করছে, আরেকদিকে ও ফিল নিচ্ছে। এইসব ব্যাপার ব্যালকনিতে বসে নিকি পর্যবেক্ষণ করছিল। জেসের হস্তশিল্প খুবই পছন্দ করে নিকি তার সাথে পরবর্তীতে আরো কাজ চালিয়ে যাবার চিন্তা করে। তাদের প্ল্যান খুবই সিম্পল, প্রচন্ড ভিড়ের কোনো জায়গায় গিয়ে যা ইচ্ছা তুলে নাও, গান্ডুগুলো টেরও পাবে না যে তাদের সাথে কি হচ্ছে। পরের মিশনে নিকি জেস সহ তার চোরের দল নিয়ে একটা এয়ারপোর্টে হাজির হয়। সেখানে ঢুকেই সে জেসের উপর শুধু শুধু চিৎকার করতে শুরু করে। জেসও অবাক হয়ে ভাবে এই বেটা আবার পাগল হয়ে গেল নাকি, কিন্তু আসলে এটা ছিল নিকির প্ল্যানেরই অংশ। সবাই যখন নিকির চিৎকার শুনে তার দিকে তাকিয়ে থাকে তখন তার সঙ্গীরা আশেপাশের সব জিনিসপত্র সরিয়ে নিতে থাকে। এরপরে তারা জুয়ার আসরে গিয়ে বিভিন্ন ট্রিকের মাধ্যমে কাঁচা টাকা হাতিয়ে নেয়। তারা বেছে বেছে সব হাদা কিংবা মাতাল লোকজনকে টার্গেট করে। এরা সুন্দরী মেয়ে দেখলেই তাদের বিশ্বাস করে সবকিছু দিয়ে দেয়। এইসব লোকদের দিকে জেস সহ তাদের আরো মেয়েদের লেলিয়ে দেয়। এরপরে বাকিরা আড়াল থেকে সবকিছু হাতিয়ে নেয়। একদিন জেসের সাথে নিকি পরিচয় করিয়ে দেয় ফরহাদকে। দেখতে হোতকা ও আলাভোলা টাইপের হলেও ফরহাদ কিন্তু জটিল জিনিস। নিকির প্ল্যানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলো সে ফরহাদকে ব্যবহার করে। ফরহাদকে জেসের সাথে একটা রেস্টুরেন্টে পাঠানো হয়। কিছুক্ষণ পরে ফরহাদ পড়ে গিয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করে। সাথে সাথে জেস চিৎকার করে সবাইকে বলে, দয়া করে আমাকে সাহায্য করেন গো, স্বামী মরলে বিধবা হয়ে যাব। সবাই তাদের দিকে ফিরে তাকানোর সাথে সাথে সেখানে থাকা চোরের দল নিমেষের মধ্যে সবার সব মূল্যবান জিনিসপত্র হাপিস করে দেয়। তো এভাবে বিভিন্ন জায়গায় চুরি করে তারা সব চোরাই মাল একসাথে জড়ো করে। এই সব কিছু বিক্রি করে যা টাকা পয়সা পাওয়া যাবে সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হবে। চোরেরা যতই ক্যারেক্টারলেস হোক না কেন ভাগ বাটোয়ারার ক্ষেত্রে খুবই সততার সাথে কাজ করে। তারা চুরির একটা জিনিসও নিজেদের কাছে রাখে না। তবে লোভী জেস একটা নেকলেস দেখে সেটা পছন্দ করে সেখান থেকে নিয়ে নিতে চায়। তখন নিকি বলে ওঠে, চোরের ঘরের চোর বলে কি, আমরা চোর হলেও ভালো মানুষ, আমাদের চুরির কোনো জিনিস আমরা নিজেদের জন্য নেই না। এরপরে সে সবাইকে সতর্ক করে বলে, সবাই এই মেয়েটাকে নজরে রাখিস, ওর ভাবভঙ্গিমা ভালো লাগছে না, শেষে দেখবো সব চুরির মাল নিয়ে কোথাও চম্পট দিয়েছে। তবে এত সব বাজে কথা বললেও জেস নিকির প্রতি দুর্বল হয়ে পড়ে। নিকির চুরির প্ল্যানে মুগ্ধ হয়ে তাকে সাহস দিতে বারবার নিজের বেডরুমে নিয়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় চুরি শিল্পে সাহসের খুবই প্রয়োজন। পরের দিন নিকি সবাইকে বলে, সব চোরেরা এবার ঘরে ফিরে যাও, শুধু নিজেরা চুরি করলে তো আর হবে না, পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে হবে। এই বিদ্যা নিজেদের সন্তানদেরও শেখাতে হবে। এবারে আমাদের 15 কোটি টাকা লাভ হয়েছে, তোমরা ঘরে চলে যাওয়ার পর তোমাদের ভাগের টাকা তোমাদের কাছে পৌঁছে যাবে। নিকি সবার টাকা একটা ব্যাগে নিয়ে বেরিয়ে পড়তে যাবে, তখন হর্ষ তাকে সতর্ক করে বলে, ভাই আর যাই করিস জুয়া খেলিস না, তোর জুয়ার চক্করে আমাদের সবার টাকা কিন্তু ঝুলে যাবে। পরের দিন নিকি জেসকে নিয়ে রাগবি খেলা দেখতে মাঠের ভিআইপি গ্যালারিতে চলে আসে। তবে জেস জানায় তার রাগবি খেলা ভালো লাগে না, সে ছেলেদের মন নিয়ে খেলতেই সবচেয়ে এনজয় করে। নিকি তখন বলে, এইসব ফুচকাগিরির কোনো অর্থই হয় না, খেলা যদি তোর পছন্দ না হয় তাহলে দেখতে আসলি কেন, খাবি না যখন মাখালি কেন, চোরের ঘরের চোর তুই একটা টিকিটের দাম জানিস। পরক্ষণেই নিকি ভাবে জেস যদি মন খারাপ করে ফেলে তাহলে হয়তো আর সাহস দিতে রাজি হবে না, তাই যেমন করেই হোক সাহস দেওয়ার জন্য হলে ওর মনটা ভালো করে দিতে হবে। নিকি বলে, চলো আমরা একটা অন্যরকম গেম খেলি, ওই যে মেয়েটাকে দেখা যাচ্ছে ও উপরের দিকে আসার সময় কয়টা ছেলে ওর দিকে তাকাবে, যে সঠিক গেস করতে পারবে সে $10 পাবে। জেস বলে, কমপক্ষে 8 জন ছেলে ওর দিকে তাকাবে। ছেলেরা যে কি পরিমাণে হ্যাংলা সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। নিকি ছেলেদের পক্ষে বলে, ছেলেদের চরিত্র এতটাও খারাপ না, সর্বোচ্চ 3 জন লোক ওর দিকে তাকাবে। তখন পাশ থেকে লিওয়ান নামের চাইনিজ এক লোক বলে ওর দিকে 5 জন তাকাবে। এরপরে লিওয়ানও তাদের সাথে বাজি খেলার প্রস্তাব দেয়। মজার জন্য যেহেতু খেলা তাই নিকিও রাজি হয়ে যায়। মেয়েটা উঠে আসলে দেখা যায় জেসই বাজিতে জিতেছে। এরপরে লিওয়ান তাদের সাথে আরো বাজি খেলতে চাইলে জেস নিকিকে বলে, আমি চাইনিজ লোকেদের সাথে খেলতে পছন্দ করি না, তোমার খেলতে ইচ্ছা করলে খেলতে পারো। লিওয়ান রাগবি খেলা নিয়ে নিকির সাথে $1000 বাজি লাগিয়ে ফেলে। নিকির কপাল খারাপ হয়, সে বাজিতে হেরে যায়। বাজিতে হেরে যাওয়ার পর নিকি চলে যাইতে চাইলে চাইনিজ তাকে থামিয়ে 10 লাখ টাকার বাজি লাগায়। এবারেও নিকি হেরে যায়। এভাবে আস্তে আস্তে লিওয়ানের কাছে বাজির টাকা বাড়তে থাকে। নিকি কয়েকবার হেরে গিয়ে আবারও চলে যেতে চাইলে লোকটা নিকিকে সহজ বাজির লোভ দেখিয়ে বসিয়ে দেয়, কিন্তু কপাল পোড়া নিকির বাজির ভাগ্য খারাপ হয়, একবারও জিততে পারে না। বারবার হেরে গিয়ে নিকির সবকিছু মাথায় উঠে যায়। জেস বুঝতে পারে নিকির অবস্থা খুবই খারাপ, তাই সে নিকিকে নিয়ে সরে যেতে চায়।
যায়। কিন্তু জুয়ার নেশায় বউ বন্ধক রাখার মতো খেলোয়াড় নিকি, তাকে থামানো তো আর চারটিখানি কথা না। সে চাইনিজ লোকটার সাথে 1 কোটি টাকার বাজি লাগিয়ে দেয়, কিন্তু সহজেই বাজিতেও সে হেরে যায়। শেষে নিকি সব টাকা টেবিলের উপর ঢেলে দিয়ে বাজিতে লাগিয়ে দেয় প্রায় $12 লাখ মতো টাকা, যা বাংলা টাকায় প্রায় 15 কোটি টাকা। চুরির মালামাল বিক্রি করে যা টাকা পেয়েছিল নিকি তার সবটা বাজিতে ঢেলে দেয়। নিকি তাসের একটা প্যাকেট টেবিলের ওপর রেখে বলে যার ভালো কার্ড উঠবে সেই বাজি জিতবে, কিন্তু হারু নিকি এবারেও হেরে ভূত হয়ে যায়। এক ধাক্কায় 15 কোটি টাকা হেরে গেলেও তার দুঃখ ছিল না, কিন্তু হারতে হলো এই চাইনিজ লোকের কাছে। জুয়ার নেশা মানুষকে কি পরিমাণে পাগল করতে পারে সেটা নিকি হাতে কলমে প্রমাণ করার জন্য একেবারে 30 কোটি টাকা বাজিতে লাগিয়ে দেয়। তবে লিওয়ান সন্দেহ করে বলে তোমার কাছে এত টাকা কোথায়? নিকি বলে টাকা না থাকলে জামা কাপড় রেখে চলে যাব, তবুও বাজি আমাকে খেলতেই হবে কারণ জুয়ার নেশা আমার মাথায় উঠে গেছে। এরপরে নিকি বলে তুমি গ্যালারি থেকে যে কোনো জার্সি থেকে একটা নাম্বার তুলবে, আমি সেই নাম্বার গেস করে বলে দেব। তবে লিওয়ান এতে রাজি হয় না, সেভাবে নিকি হয়তো মজা করছে। এবারে নিকি বলে যাও, তোমার জন্য বাজি আরো সহজ করে দিচ্ছি, তোমার দেখা নাম্বার আমি গেস করব না, করবে জেস। এত সহজ একটা বাজি দেখে লিওয়ান আর না করতে পারে না। মাঠের এত লোকের মধ্যে তার দেখা নাম্বার গেস করা প্রায় অসম্ভব। এদিকে জেসের তো পুরো পাগল হওয়ার দশা। সে এবার নিশ্চিত বাজির নেশায় নিকির মাথা নষ্ট হয়ে গিয়েছে। সে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিকি যেমন করেই হোক বাজি খেলবেই। ওদিকে লিওয়ান বাইনোকুলার দিয়ে একটা নাম্বার পিক করে ফেলে। নিকি বুঝিয়ে সুঝিয়ে জেসকে নাম্বারটা গেস করার জন্য রাজি করিয়ে ফেলে। জেস বাইনোকুলার দিয়ে মাঠের দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়, এত নাম্বারের মধ্যে কিভাবে সে একটা নাম্বার পিক করবে। এই সময়ে হঠাৎ করে সে ফরহাদকে দেখতে পায়। জেস এই মুহূর্তে বুঝতে পারে পুরো ব্যাপারটাই প্ল্যানিং করা ছিল। জেস দ্বিতীয়বার চিন্তা না করে সে ফরহাদের গায়ের জার্সি নাম্বার 55 বলে দেয়। লিওয়ান অবাক হয়ে পাগলের মতো চিল্লাতে শুরু করে, কারণ জেসের বলা নাম্বারই সে পিক করেছিল। সে চিৎকার করে বলে গেছি রে গেছি, আমারে বাস দিয়ে চলে গেল রে। নিকি টাকা পয়সা নিয়ে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে। জেস এবারে আর উত্তেজনা আটকাতে পারে না। সে নিকিকে জিজ্ঞাসা করে কিভাবে সে চাইনিজটাকে বোকা বানালো। এরপরে নিকি তার খেলার আসল কাহিনী বলতে শুরু করে। লিওয়ান হচ্ছে চীন দেশের বিখ্যাত জুয়ারি। কাঁচা টাকার জুয়া দেখলেই সে নিজেকে আর সামলাতে পারে না। নিকি তাকে অনেক আগে থেকেই ফলো করে তার চারপাশে শুধু 55 নাম্বারটাই লাগিয়ে দিয়েছে। তার হোটেলের ঝাড়বাতি থেকে শুরু করে লিফট কিংবা হোটেলের দারোয়ানের জামা সব জায়গায় 55 নাম্বারটা ঝুলিয়ে দেয়া। এরপরে যখন সে হোটেল থেকে স্টেডিয়ামের দিকে আসা শুরু করে তখনও তার চারপাশে শুধু 55 আর 55 রাখার ব্যবস্থা করা হয়। আর ফরহাদের চেহারাটাও সারাদিন লিওয়ানের চোখের সামনে ঘোরানো হয়। এসবের কারণে লিওয়ানের অবচেতন মনে 55 নাম্বার আর ফরহাদের চেহারা গেঁথে গিয়েছে। যখনই সে বাইনোকুলার দিয়ে বাইরের দিকে তাকালো তখনই সে নিজের অজান্তে 55 নাম্বারটা সিলেক্ট করে ফেলেছে। আর বাকি কাজটা করেছো তুমি। যদিও এসব ব্যাপারে কিছুই তোমাকে বলিনি, কিন্তু ফরহাদকে দেখে তুমি 55 নাম্বার জার্সিটা চয়েস করেছো। আজকে থেকে তোমাকে আমি এলিট চোর হিসেবে ঘোষণা করছি। এবার এই নাও তোমার ভাগের টাকা, আমি আর তোমার সাথে নাই। তুমি এক লোভী নারী, তাই তোমার সাথে আমরা আর কাজ করব না। এটা বলে নিকি গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আসলে নিকি জেসকে টার্গেট করেছিল তাদের হয়ে এই কাজটা করার জন্য। যখন কাজটাই শেষ হয়ে গেছে তখন একে দিয়ে আর কিই বা হবে। এভাবে শত পুরুষকে ধোকা দেয়া নারী জেসকে ধোকা দেওয়ার মাধ্যমে সে সবার হয়ে প্রতিশোধ নিয়ে নেয়। জেসও জীবনে প্রথমবারের মতো ছ্যাঁকা খেয়ে কাঁদতে শুরু করে। নিকি কত ছুতো ছাতায় তার কাছ থেকে কতই না সাহস নিয়েছে, আর আজকে এভাবে তাকে ছ্যাঁকা দিয়ে গেল। এইসব ভেবে জেস একটা অনুশোচনার মধ্যে পড়ে যায়। তবে কিছুই করার নেই, এটাই বাস্তব। দিন শেষে কেউ না কেউ জীবনে এভাবে বাস দিয়ে চলে যায়। ঘটনা চলে যায় 3 বছর পরে। জেসকে ছ্যাঁকা দেওয়ার পরে নিকি তার চুরির জীবনে আরো উন্নতি করতে শুরু করে। আস্তে আস্তে দেশের সীমা ছাড়িয়ে সে একজন আন্তর্জাতিক মানের চোর হয়ে ওঠে। এখানে এক রেসিং টিমের বিলিয়নিয়ার মালিক রাফায়েলকে দেখা যায়। সে আজকে নিকিকে তার একটা মিটিং এ ডেকেছে। রাফায়েল তাকে বলে আমি অনেক টাকা খরচ করে একটা ইঞ্জিন বানিয়েছি, এমন একটা ইঞ্জিন যেটা দিয়ে সবাইকে আমার টিম রেসে হারাতে পারবে, কিন্তু ম্যাকিউয়ান নামের এক মাল আমাদের পথে বাধা হয়ে আছে। এই বেটা খুবই ধুরন্ধর, কখন কি বানিয়ে ফেলে তার ঠিক নেই। ওকে কিভাবে হারানো যায় সেই পরামর্শের জন্যই তোমাকে ডেকেছি। নিকি বলে আমি পার্টিতে গিয়ে তোমার এক চাকরি হারানো ইঞ্জিনিয়ার সেজে তোমাকে ব্যাপক গালিগালাজ করব। তোমার সাথে আমার ঝামেলা দেখে ম্যাকিউয়ান আমার কাছে তোমার ইঞ্জিনের ব্যাপারে ইনফরমেশনের জন্য আসবে। সেই সময় আমি নকল একটা ইঞ্জিনের ডিজাইন ওর কাছে বিক্রি করে দেব। ম্যাকিউয়ান সেটাকে আসল ভেবে ওই মডেলের ইঞ্জিন বানিয়ে রেসে নামবে। এরপরে তোমার রেসে যেতে আর কেউ ঠেকাতে পারবে না। রাফায়েল সন্দেহ করে বলে তুমি ঠিকঠাক পারবে তো? নিকি গর্বের সুরে বলে 3 পুরুষের চোর আমি, আমার কাছে দায়িত্ব দিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমি ম্যাকিউয়ানের কাছে নকল ডিজাইন
অ্যাসিস্ট্যান্ট বিক্রি করে যা পাবো তার $1 মিলিয়ন তোমাকে দিয়ে বাকিটা আমি রেখে দেব। অবশ্য এইসব ব্যাপারে রাফায়েলের অ্যাসিস্ট্যান্ট বাকি প্রথম থেকেই আপত্তি জানায়। সে রাফায়েলকে সাবধান করতে থাকে এরকম একটা চোরকে বিশ্বাস না করার জন্য। বাকি বলে এইসব চোর ডাকাত বিশ্বাস করলে শেষ পর্যন্ত হাতে হারিকেন ধরিয়ে রেখে যাবে। তবে রাফায়েল নিজের প্রতি একটু বেশি কনফিডেন্ট, তাই কোনো কিছু কেয়ার না করে সে নিকির সাথে ডিল ফাইনাল করে ফেলে। ওই দিন পার্টিতে নিকি প্ল্যান মতো নেশার ভান করে রাফায়েলকে ইচ্ছা মতো গালাগালি করতে শুরু করে। এর ফলে নিকি ম্যাকিওয়ানের নজরে পড়ে যায়। নিকি নেশা করতে করতে যখনই রাফায়েলের দিকে যেতে শুরু করে তখনই সেখানে রাফায়েলের সাথে জেসকে দেখতে পায়। এই নারী চোরা এখানে কি করছে? জেসকে রাফায়েলের সাথে ঢলতে দেখে হিংসায় নিকির মাথায় নেশা চড়ে যায়। জেসের সাথে আলাদা দেখা হলে সে নিকিকে বলে, আমি এখন ভালো মানুষ হয়ে গেছি, তাই তোমার মতো ছেঁচড়া চোরার সঙ্গ ছেড়ে এখন কোটিপতি ভালো মানুষের সাথে থাকি। তুমি দয়া করে আমার অতীত সম্পর্কে রাফায়েলকে কিছু না বললে খুশি হব। এসব বলে জেস চলে যাওয়ার পরে নিকি ভাবে সময় মানুষকে কতটা পরিবর্তন করতে পারে। এই মেয়ে 3 বছর আগে একটা নেকলেস নেয়ার জন্য আমার পিছনে দিনের পর দিন ঘুরে কতই না সাহস দিত, আর আজকে সময়ের ফেরে ঘুরছে কোটিপতির সাথে। তবে নিকি ডিসিশন নেয় সে রাফায়েলকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে। এটা ভেবেই সে রাফায়েলের সামনে গিয়ে তাকে ইচ্ছামতো ঘুষি দিতে থাকে। নিকি ভাবে একসাথে দুই কাজ হলো, ম্যাকিওয়ানের নজরেও পড়া গেল আর রাফায়েলও ভাবলো অভিনয় করার জন্যই তাকে হালকা করে কেলিয়ে দিয়েছি, প্রতিশোধ নিলে এমন করেই নিতে হয়। বাকি তাড়াতাড়ি করে এসে নিকিকে সেখান থেকে সরিয়ে সিকিউরিটির হাতে তুলে দেয়। নিকিকে কিছু দূর নিয়ে তারা ভাবে এই মাতালকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, তাই নিকিকে ফ্লোরে রেখে তারা চলে যায়। এরপরে সেখানে ম্যাকিওয়ানের সেক্রেটারি গর্ডন এসে তাকে বলে কালকে ম্যাকিওয়ান তার সাথে দেখা করতে চেয়েছে। নিকি ম্যাকিওয়ানের কাছে গিয়ে রাফায়েলের মডেল বিক্রির কথা বলে $3 মিলিয়ন চেয়ে নেয়। ম্যাকিওয়ান তার সাথে ডিল করার আগে নিকির কথা যে সত্যি সেটার প্রুফ দেখতে চায়, অর্থাৎ ডিজাইনের কিছুটা অংশ না দেখালে ডিল ফাইনাল করতে চায় না। পরে নিকি রাফায়েলের ডিজাইনের কিছু পার্ট দেখালে ম্যাকিওয়ান সেটা পছন্দ করে ফেলে। পুরো মডেলের জন্য ম্যাকিওয়ান নিকিকে $3 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। ওদিকে জেস একদিন রাফায়েলের দেয়া গাড়িতে ওঠার সময় এক মহিলাকে তার হ্যান্ডব্যাগ ফেলে যেতে দেখতে পায়। বর্তমানে যে অবস্থানেই থাকুক না কেন মনে মনে জেস তো এখনো একজন চোর, তাই ব্যাগটা পড়ে থাকতে দেখে সে আর নিজেকে সামলাতে না পেরে সেটা তুলে নেয়। পরে তার মনে পড়ে আমি এখন সম্ভ্রান্ত এক লোকের গার্লফ্রেন্ড, আমার এখন আর এইসব ছ্যাঁচড়ামি করার কোনো অর্থই হয় না। জেস হ্যান্ডব্যাগটার ভেতরে একটা ঠিকানা দেখতে পায়। হ্যান্ডব্যাগটা ফেরত দেওয়ার জন্য জেস ঠিকানা অনুযায়ী চলে আসে। সেখানে এসে দেখতে পায় পুরো ব্যাপারটা ছিল নিকির সাজানো। তার সাথে দেখা করার জন্যই নিকি এই ঘটনাটা ঘটিয়েছে। নিকি জেসকে দামি লাল পানি খাইয়ে তার আগের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়। তবে জেস জানায় সেদিন নিকির কর্মকাণ্ডের জন্যই আজ সে এতদূর আসতে পেরেছে। আজকে তার যা অবস্থান তাতে নিকির মতো ছেঁচড়া চোরের সঙ্গ দেয়া তার এখন আর মানায় না। ঘুষখোর বাঙালির গার্লফ্রেন্ডের মতো দেমাগ দেখিয়ে বলে আমার বয়ফ্রেন্ডের অনেক টাকা। এইসব কথা বলে জেস সেখান থেকে চলে যায়। নিকির এইসব কথা খুবই গায়ে লাগে। চোর হলেও তার তো একটা আত্মসম্মান আছে, তাই সে জেসকে আবারও প্রেমের জালে ফাঁসানোর জন্য ফরহাদকে ডেকে আনে। প্ল্যান অনুযায়ী জেসের কাছে ফরহাদকে পাঠানো হয়। বহুদিন পরে পুরানো এই হোতকা বন্ধুটিকে দেখে জেস খুবই খুশি হয়ে যায়। ফরহাদ বিভিন্ন কথা বলার পর জেসকে সেই নেকলেসটা দেয় যেটা সে একসাথে চুরি করার সময় পছন্দ করেছিল। ফরহাদ তাকে বলে সেই সময় নেকলেসটা তোমাকে না দিলেও নিকি তোমাকে দেওয়ার জন্য এতদিন ধরে এটা নিজের কাছে রেখে দিয়েছে। চুরির এই নেকলেসটা দেখে জেস গলে পড়ল। মেয়ে মানুষ পটানোর এই গোল্ডেন রুলটা নিকির ক্ষেত্রেও কাজ করে গেল। পরে জেস আবারও নিকির সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এভাবে ইমোশনাল খেলা খেলে জেসকে গলিয়ে ফেলে নিকি বলে আমাকে আমার আগের কাজের জন্য ক্ষমা করে দাও। মেয়েরা যেমন প্রেম করে খারাপ ছেলেদের ভালোবাসা দিয়ে ভালো বানাতে চায়, আমিও চাই তুমিও আমাকে সেভাবে ভালো বানিয়ে দাও। শেষবারে আমি তোমাকে ধোকা দেওয়ার পরে বোকা হয়ে বাবার কাছে চলে গিয়েছিলাম। সেখানেই কিছুদিন থাকার পরে বাবার পরামর্শে আবারও নতুন উদ্যমে কাজ করতে শুরু করেছি, কিন্তু তোমাকে দেখার পরে আমি ভালোবাসার ভারে এতটাই কাত হয়ে পড়েছি এই দেহ আর আমি বয়ে নিতে পারছি না। এরকম আবেগঘন বক্তব্যের পরেও এই কঠিন হৃদয়ের নারীর মন গলে না। সে তার আগের বারের ছ্যাঁকা খাওয়ার ঘটনাটা কোনোভাবেই মন থেকে সরাতে পারে না, তাই এবারের মতো গলে না গিয়ে সে বলে ভেবে দেখছি। এভাবে নিকিকে কিছুটা ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে যায়। তবে লোভী জেস সেই নেকলেসটা কিন্তু ঠিকই নিয়ে গেল। মানে তুই প্রেম করবি না ঠিক আছে, তাহলে নেকলেসটা তো ফেরত দিয়ে যা। কিন্তু চোরে তো আর ধর্মের বাণী শুনবে না। এদিকে হতাশার কালো মেঘে জীবনটা ছেয়ে যাওয়ার পরে নিকি চাবি ঝুলিয়ে ঝুলিয়ে তার ফ্ল্যাটের দিকে যেতে থাকে। এই চাবি ঝোলানোর মাধ্যমে সে তার প্রেম ঝুলে যাওয়ার বিষয়টাকে বোঝাতে থাকে। তবে বাসার কাছে এসেই সেখানে জেসকে দেখতে পায়। নিকির আবেগঘন বক্তৃতার পরে সে আর নিজেকে সামলে রাখতে না পেরে একেবারে নিকির বাসায় চলে এসেছে। এরপরে আর কি শুরু হয় সেই চিরাচরিত সাহস দেয়া নেয়া। সকালে রাফায়েলের অ্যাসিস্ট্যান্ট বাকি নিকির দরজায় এসে হাজির হয়। নিকি খালি গায়ে দরজা খুললে বাকির মনে সন্দেহ জাগে। ভেতরে ঢুকে নিকির বিছানার অবস্থা আগোছালো দেখে সেটার কারণটাকে খুঁজতে শুরু
করে, কিন্তু কারণটাও তো আর সাধারণ কেউ না। সিধেল চোরের মতো পা টিপে টিপে এঘর ওঘর করে জেস বাকির নজর এড়াতে থাকে। এক পর্যায়ে ব্যালকনি দিয়ে জেস সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে বাকিও খুঁজতে খুঁজতে ব্যালকনিতে চলে আসে, কিন্তু এর মধ্যেই জেস সেখান থেকে সটকে পড়েছে। আগোছালো বিছানার কারণটাকে খুঁজে না পেয়ে নিকিকে তাড়াতাড়ি কাজে লেগে পড়তে বলে বাকি সেখান থেকে চলে যায়। নিকি দেখতে পায় জেস পাশের ব্যালকনিতে পালিয়ে গিয়েছে। নিকি ইশারায় তাকে ঠিক 7টার সময় এখানে মিট করতে বলে সেখান থেকে চলে যায়। পরের দিন নিকি ম্যাকিওয়ানের সাথে দেখা করে তার কাছে রাফায়েলের ডিজাইনটা হ্যান্ড ওভার করে। ম্যাকিওয়ান ডিজাইন চেক করার পরে নিকির হাতে $3 মিলিয়ন তুলে দেয়। কাহিনী নতুন দিকে মন নিতে শুরু করে যখন দেখা যায় নিকি এই রেসের সব টিমকে ডিজাইনটা সেল করে $3 মিলিয়ন নিয়ে নিচ্ছে। নিকি রাফায়েলকে বলেছে সে শুধু ম্যাকিওয়ানের সাথে ডিলটা করেছে, কিন্তু গোপনে বিভিন্ন দেশ থেকে আসা সব টিমের কাছে সে ডিজাইনটা সেল করে। এভাবে নিকি রেসের টিমগুলোর কাছ থেকে $27 মিলিয়ন কালেক্ট করে। সন্ধ্যা 7টায় বাসায় এসে নিকি জেসের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় তার মোবাইলে একটা মেসেজ আসে, তাকে কেউ একজন দ্রুত সেখান থেকে কেটে পড়তে বলে। যখন 7টার কিছুক্ষণ পরেও জেস সেখানে আসে না, তখন নিকি ভাবে জেস হয়তো রাফায়েলের ধন সম্পদের মায়া ছেড়ে আসতে পারছে না। কঠিন বাস্তবতা মেনে নিয়ে নিকি বেরিয়ে যাবার সময় সেখানে জেস এসে হাজির হয়। এতেই প্রমাণ হয় চোরের জন্য চোরই ঠিক আছে। বিয়ে করে জামাই বউ মিলে চুরি করে ভবিষ্যতে ছেলে মেয়েদের সাথে নিয়ে একটা চোরের সিন্ডিকেট তৈরি করতে পারবে। এরপরে নিকি জেসকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। অন্যদিকে গর্ডন নামের ম্যাকিওয়ানের অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় গাড়িতে করে নিকিকে তাড়া করছে। একসময় গাড়ি নিয়ে সোজা নিকির গাড়িতে ধাক্কা দিয়ে গর্ডন নিকি ও জেসকে আহত করে ফেলে। এরপরে নিকি আর জেসকে গান পয়েন্টে করে সে তুলে নিয়ে যায় রাফায়েলের ডেরায়। ম্যাকিওয়ানের অ্যাসিস্ট্যান্ট গর্ডন আসলে রাফায়েলের লোক। সে পরিচয় গোপন করে ম্যাকিওয়ানের সাথে কাজ করেছে নিকির উপর নজর রাখার জন্য। নিকি ম্যাকিওয়ানের কাছে রাফায়েলের নকল ডিজাইনের পরিবর্তে আসল ডিজাইনটা বিক্রি করে দিয়েছে। গর্ডনের মাধ্যমে খবরটা পাওয়ার পরে রাফায়েল নিকিকে পাকড়াও করতে বলেছে। ধরার পর যখন দেখা গেল নিকির কাছে $27 মিলিয়ন, তখন রাফায়েল বুঝতে পারে নিকি তার মডেল সবার কাছে বিক্রি করে দিয়েছে। নিকি রাফায়েলকে বলে, দেখ ভাউ, আমি চোর হতে পারি, কিন্তু আমারও তো নীতি আছে। নকল ডিজাইন দিয়ে টাকা হাতিয়ে নেওয়াটা আমার কাছে জোচ্চুরি মনে হয়েছে, তাই বাধ্য হয়ে এই কাজ করতে হলো। এখানে আমার কোনো দোষ নাই, সব দোষ আমার বিবেকের। এই কথা শুনে রাফায়েল তেলে বেগুনে জ্বলে ওঠে। রাফায়েল বলে, চোরের বাচ্চা, এইসব বাজে কথা রেখে আমার আসল ডিজাইনটা কিভাবে চুরি করলি সেটা বল। আমার এইসব হাই সিকিউরিটি কিভাবে বাইপাস করলি? নিকি প্রথমে না বলতে চাইলে রাফায়েল বলে, জীবনে অনেক শুনেছিস গলা টিপে মারা, আজকে তোকে আমি দেখাবো নাক টিপে কিভাবে মানুষ মারতে হয়। এটা বলে রাফায়েল জেসের নাক চেপে ধরে। মুখ টেপ দিয়ে বন্ধ থাকায় এতেই তার নিঃশ্বাস বন্ধ হতে থাকে। নাক টিপে মারা গেলে চোর সমাজের অপমান হবে, তাই নিজের জাতের সম্মান রক্ষায় নিকি সত্যিটা বলতে শুরু করে। প্রথম থেকে সে রাফায়েলের কম্পিউটারে অ্যাক্সেস নিতে চাইলেও পারেনি। পরে ফরহাদ এসে চেষ্টা চালালেও কোনো কাজ হয় না। শেষে নিকি এই মিশনে গোপনে জেসকে কাজে লাগায়। যে নেকলেসটা সে জেসকে দিয়েছিল সেটার ভেতরে আগে থেকে একটা হ্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিল। জেস যখনই রাফায়েলের রুমে ঢুকে যায় তখনই সেই হ্যাকিং ডিভাইসের মাধ্যমে সে রাফায়েলের পুরো আসল ডিজাইনটা হ্যাক করে ফেলে। এভাবে জেসের অজান্তেই তাকে প্রেমের জালে ফাঁসিয়ে টোপ দিয়ে মাছ ধরে ফেলে। জীবনে দ্বিতীয়বারের মতো নিকির জালে ফেসে গিয়ে জেসের মনে হতে থাকে সে পৃথিবীর সবচেয়ে বড় বলদ। জেসের বলদামির জন্য ব্যঙ্গ করে রাফায়েল ব্যাপক হাসতে শুরু করে। এরপরে অনুভূতি প্রকাশের জন্য তার মুখের টেপ খুলে দেয়। জেস রাফায়েলকে হাসতে দেখে অপমান বোধ করে, তাই সেও সত্যিটা বলতে থাকে। আমার টার্গেট ছিল রাফায়েলের ঘড়িটা চুরি করা, এজন্যই ওর সাথে প্রেমের নাটক করেছি। আমি যদি বলদ হই তাহলে রাফায়েল হচ্ছে বলদের ঘরের বলদ। সব শুনে নিকি বলে, বান্ধবী, তুই আর নিজেকে পাল্টাতে পারলি না। একটা ঘড়ির জন্য দিনের পর দিন এত ঢলাঢলি কিভাবে করলি? দিন শেষে বান্ধবী, তুই আসলে একটা ছ্যাঁচড়াই থেকে গেলি। অবশ্য রাফায়েলের মতো একটা আস্ত ছাগল পেলে যে কেউই ছাল ছাড়িয়ে খাবে, তাই বলে একটা সামান্য ঘড়ি চুরি করতে এত সব সাহস দেয়া নেয়া? আমি হলে তো রাফায়েলের সবকিছু মেরে দিয়ে ওকে রাস্তায় ফেলে দিতাম। এইসব কথার মধ্যেই বাকি সরাসরি নিকির বুকে একটা গুলি চালিয়ে ফ্লোরে ফেলে দেয়। এরপরে জেসের মাথায় গান ধরতেই রাফায়েল ভয় পেয়ে যায়। তার মতো বিলিয়নিয়ার যদি মানুষ মারার কেসে ফেসে যায় তাহলে তার পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। রাফায়েল বাকির উপর রাগ ঝেড়ে বলে, বেটা, তুই না হয় বুড়ো বয়সে আছিস, জেলে গেলেও তোর কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো এখনো বিয়েই করি নাই। তাড়াতাড়ি লাশটার সবকিছু এখান থেকে সরিয়ে সাফ করে ফেল। এসব কথা বলে রাফায়েল গর্ডনকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাকি এসে জেসের হাতের জিপটাই কেটে দেয়। এরপর বলে, কোনো প্যারা নাই, চিল, আমি নিকির বাবা, আমি এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড। নিকিকে গুলি না করলে রাফায়েল ব্যাপারটাকে আরো পেঁচিয়ে সবার অবস্থা বাজে করে দিত। এরপরে দেখা যায় বাকি তার স্কিলের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকির জ্ঞান ফিরিয়ে আনে। কিভাবে কি করতে হবে সেটা দেখানোর পরে বাকি জেসকে বলে, তুমি ওকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, আমি টাকাগুলো গুছিয়ে আনছি। জেসের তো তখনও মাথা ঘোরানো অবস্থা।
এটা কি সাংঘাতিক বাপ যে নিজের ছেলেকে গুলি করতেও দ্বিতীয়বার চিন্তা করে না। বাকি তাদের একটা হসপিটালের সামনে এনে বলে, আমি সারা জীবন চেষ্টা করেছি যাতে আমার ছেলে পৃথিবীর সেরা চোর হতে পারে, কিন্তু সেই ছেলে বংশের মুখে চুনকালি দিয়ে একজন ভালো মানুষ হতে চেয়েছে। এই কথা শুনে আমি ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি। এখন আমি গর্বের সাথে বলতে চাই আমার ছেলে একজন সত্যিকারের চোর হতে পেরেছে। যাই হোক, ছোটবেলা থেকেই নিকি একজন ভালো মানুষ হতে চেয়েছে। আবারও আমি ওকে একটা ভালো মানুষ হওয়ার সুযোগ করে দিচ্ছি। ভালো মানুষের তো আর যাই হোক চুরির টাকার প্রয়োজন নেই। এটা বলে বাকি তাদের চুরি করা সব টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যাবার সময় বলতে থাকে, যাও এবার খালি হাতে ভালো মানুষ হও। নিজের বাবার এরকম কাজ দেখে নিকি কোনোভাবেই অবাক হয় না, কারণ চোরের কোনো বাবা হয় না, এটাই বাস্তব। এরপরে জেস নিকিকে নিয়ে হসপিটালের ভেতরের দিকে যেতে থাকে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এবার কমেন্ট করে জানাও কেমন লাগলো মুভিটা। ভালো লাগলেই অবশ্যই লাইক মেরে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। আবারও দেখা হবে অন্য কোনো দিন।